হুমায়ুন নূর, আপনার কাছে আসতে চাই। পাপি আপা যেটি বললেন যে অনাস্থার জায়গায় সরকার নেই, বরঞ্চ পজিটিভ কথাই তিনি বেশি বললেন। আপনি কি বলবেন যে সরকারের পক্ষ থেকে আজকে যেটি দাবি করা হয়েছে যে রাজনীতির গুণগত পরিবর্তনের কিভাবে করতে হয় সেটি প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, এটাই আজকে যে ব্রিফিং ছিল সেখানে দাবি করা হয়েছে। কি বলবেন যে এই 5 মাসের প্রত্যাশা এবং প্রাপ্তির যেই বলবো ফারাক, সেখান থেকে আপনার মূল্যায়ন কি? একটা নির্বাচিত সরকারের 5 মাস বহুল প্রতীক্ষিত একটা গণতান্ত্রিক সবার অংশগ্রহণের নির্বাচন হবার কথা ছিল। এই নির্বাচন নিয়ে নানান অভিযোগ, তারপরেও সব দলগুলোই এই নির্বাচন মেনে নিয়েই একটা জাতীয় সংসদ কার্যক্রম শুরু করেছে। প্রথমত এই সরকারের কাছে এই বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের পর প্রত্যাশা কি করেছিল? প্রত্যাশা করেছিল স্বৈরতন্ত্রের কাঠামোর যে পরিবর্তন, সেই পরিবর্তনটা সর্বাগ্রে একটা নির্বাচিত সরকারের হাত দিয়ে হবে। বিচারের যে আশা আকাঙ্ক্ষা আমরা করেছিলাম, সেই আকাঙ্ক্ষাটা ত্বরান্বিত, মানে সেই বিচারের প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে। মানুষের জীবন জীবিকার যেই খারাপ অবস্থা, দ্রব্যমূল্যের যে খারাপ অবস্থা, সেইটার নিয়ন্ত্রণ হবে। মোটা দাগে এই কয়টাই তো মূল দাবি ছিল না? কিন্তু আপনি দেখেন প্রথম দিন থেকেই সরকার গণরায়ের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো। এমনকি তারা নিজেদের ইশতেহারের 1 নম্বর দফায় যেই প্রতিজ্ঞা করেছে যে সংবিধান সংস্কার কমিশন করবে, সেইটা তারা করলো না। আপনি একটু পিছিয়ে ফিরে যাই, আপনি একটা গণতান্ত্রিক সরকার, তাদের কাজ কি? সরকারে যারা আছেন তারা তো গণপ্রতিনিধি, বাংলাদেশের মালিক হচ্ছেন জনগণ। জনগণের রায়কে বাস্তবায়ন করাই হচ্ছে এই সরকারের কাজ। এই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 2টা ভোট হয়েছে, একটা সংসদীয় নির্বাচন আর একটা হচ্ছে গণভোট। অথচ গণভোটের রায়কে এই সরকার সম্পূর্ণ উপেক্ষা করলো। এই গণভোট হওয়ার যে আদেশ, সেই আদেশকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে রাষ্ট্রপতির এই আদেশ প্রণয়নের ক্ষমতা নাই। অথচ আদেশের প্রিঅ্যাম্বলে ক্লিয়ারলি লেখা আছে যে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ প্রণীত হয়েছে। সংবিধানও কিন্তু জনগণের অভিপ্রায়েই প্রণীত হয় এবং সংবিধানের সমস্ত পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেটা জনগণের প্রয়োজনেই করা হয়। এখন জনগণের যে অভিপ্রায়ে এই কথাটা যে গণভোট আদেশে মানে আছে, মানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যে আছে, যেটার ভিত্তিতে গণভোট হলো, সেই অভিপ্রায়টা কি সিলমোহর মানুষ দিয়েছে কিনা, সেটা তো মানুষ গণভোটে উত্তর দিয়েছে। গণভোটে মানুষ যখন হ্যাঁকে জয়যুক্ত করেছে, সেইটা তাও কি দেখেন, আমাদের প্রধানমন্ত্রীর সরাসরি হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়ার কারণেই কিন্তু তার নিজ দলীয় মানুষরাও গণভোটে হ্যাঁ দিয়েছে। এখন প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেন নাই যে 4টা প্রশ্ন আমার পছন্দ হয় নাই, আপনি নিজের ইচ্ছে মতো ভোট দেন। উনি হ্যাঁই দিতে বলেছেন। সুতরাং এইটা ওনাদের উপর দায় বর্তায় যে জনগণের যে রায়, সেই রায়টা ওনারা বাস্তবায়ন করুক। প্রথমেই সেখান থেকে তারা সরে গেলেন। তারপর দেখেন তাদের ইশতেহারে তারা বলেছিল যে স্থানীয় সরকারে তারা দলীয় যেই লোকজন, সেই লোকজন দিয়ে তারা স্থানীয় সরকার পরিচালনা করবেন না। অথচ তারা ক্ষমতায় এসেই বিভিন্ন জায়গায় প্রশাসক বসালেন। কাদের বসালেন? প্রাইস পোস্টিং এর মতো এমন মানুষদের বসালেন যারা নির্বাচনে জনগণের ভোটে জয়যুক্ত হয় নাই। এই প্রাইস পোস্টিং করার অধিকার কি জনগণ আপনাকে দিয়েছে? যেখানে জনগণ তাদেরকে রিজেক্ট করেছে ভোটের মাধ্যমে, তাদেরকে আপনি জনগণের মাথার উপর প্রশাসক হিসেবে বসিয়ে দিলেন স্থানীয় সরকারে। আপনি দেখেন এখনো আমাদের দেশে একজন মেয়র আছেন চট্টগ্রামে, উনার নামে নিত্যদিন নানান অভিযোগ। অথচ উনার ওইখানে বসে থাকার, মেয়র পদে বসে থাকার যে বৈধতা, সেই বৈধতা কিন্তু অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। আজকে দেখলাম উনি এক জায়গায় বলেছে যে তফসিল হলে নাকি উনি পদত্যাগ করবেন, কারণ উনি মেয়র ইলেকশনে দাঁড়াবেন। তাহলে উনাকে যে এখন এই প্রিভিলেজটা আপনি দিচ্ছেন, এইটা নিয়ে কি আমরা প্রশ্ন করতে পারি না? এখন আসেন, ধরেন সরকারের মানুষের পক্ষে, সংস্কারের পক্ষে সরকারের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে আমরা কেন প্রশ্ন করছি? কারণ আমরা তো জনগণের ম্যান্ডেট নিয়ে একটা অভ্যুত্থানে এতগুলো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন এবং এই সরকার গঠিত হয়েছে না? যেই মানুষগুলো গুম হয়েছে, খুন হয়েছে,
তাদের অন্তরের আত্মাহুতির যে কান্না, সেই কান্নাই সরকারের কানে পৌঁছালো না। তারা গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ বাতিল করে দিল। তারা বলল এটা নাকি নতুন করে তারা প্রণয়ন করবে। কেন করবে? কারণ এই মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ অধ্যাদেশের মধ্যে যেই ধারাগুলো আছে সেখানে বলা আছে মানবাধিকার কমিশন এই ধরনের গুমের তদন্ত করবে। তদন্ত কাদের বিরুদ্ধে করবে? যারা সরকারের অ্যাপারটাস হিসেবে ইউজড হয়ে আইন শৃঙ্খলা বাহিনী যারা এই ধরনের কর্মকাণ্ডে সংযুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেবে না, শুধু তদন্ত করবে। সেইটা যাতে করতে না পারে সেই জন্য এই আইনটা পাশ হলো না। অথচ দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে, দ্বিতীয় অধিবেশনের শেষ দিনে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিলটা আইন হিসেবে পরিণত হলো, যেখানে সংশোধনী প্রস্তাব যে বিরোধী দল করবে তার কোনো সুযোগই দেওয়া হলো না। এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া বলেন? বলা হলো যে আপনাদের যদি কোনো কিছু নিয়ে দ্বিমত থাকে আপনারা বলেন, সেইটা আমরা পরবর্তীতে পর্যালোচনা করে অ্যামেন্ড করব। তাহলে আমার প্রশ্ন ওখানে যে এই যে গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এগুলো আপনারা পাশ করে পরে অ্যামেন্ড করতেন। আপনারা তো সংখ্যাগরিষ্ঠ, আপনারা যা বলবেন তাই হবে। তাহলে আপনারা যেই পরিবর্তনগুলো আনতে চাচ্ছেন সেই পরিবর্তনগুলো আপনারা পরবর্তীতে আপনাদের মতো করে কেন আনলেন না ওই অধ্যাদেশগুলো পাশ করে? এই প্রশ্নটা কি যৌক্তিক না? আপনি আরো দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত আছেন বিশেষ কারণ নির্দেশনায়। বলছি কারণ ওনাকে বিশ্বাস করতে চাই। বিশেষ কারণ নির্দেশনায় এই গণমানুষের রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা মানুষকে ভুল বোঝানোর নানান কারিগরি কাজ করার জন্য ব্যস্ততায়। আপনি যদি টিআইবির রিপোর্টটা দেখেন, আপনি দেখবেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কত খারাপ অবস্থা। আপা উল্লেখ করলেন যে দেশে মা বোন কতটা ভয়াবহ নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই দিকে কিন্তু আমার স্বরাষ্ট্রমন্ত্রীর খেয়াল নাই। কিন্তু উনার এই দিকে খেয়াল আছে যে উনার নিজের ইশতেহারে সংস্কার কমিশন করার কথা, যেটা উনি 2023 সালে বলেছেন, ইভেন এই নির্বাচনের আগে ইশতেহারের 1 নম্বর দফায়ও বলেছেন, সেই কথাটা উল্টে গিয়ে এখন ওনারা করছেন সংশোধন কমিশন, যেটা দ্বারা মৌলিক পরিবর্তন সম্ভব না। এখন যদি আবারও আপনি সংবিধানের কোনো সংশোধন আনেন মৌলিক পরিবর্তনের দ্বারা, সেটা তো আগামীতে যে কোনো পার্লামেন্ট, এই যে কোনো পার্লামেন্ট বা যে কোনো কোর্ট সেটা বাতিল করে দিবে আগের সংশোধনীর মতো। বিএনপি কেন সংস্কার কমিশন করতে চেয়েছিল সেটার ব্যাখ্যাটা আমি দেই। যখন আওয়ামী লীগ সরকার গণভোট বাতিল করে দিল, আওয়ামী লীগ সরকার 7-এর খর মধ্যে উল্লেখ করলো যে মৌলিক পরিবর্তন করা যাবে না, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, এই যে রাষ্ট্রীয় সাংবিধানিক কাঠামোতে যে এই যে স্বৈরতান্ত্রিক কাঠামোটা ইনক্লুড করলো শেখ হাসিনা, সেই কাঠামোটাকে যে পরিবর্তন করার জন্য এই সংবিধানের মৌলিক সংস্কারই প্রয়োজন, সেটা বিএনপি সেই সময় থেকেই জানে, এবং জানে বলেই কিন্তু তারা সংস্কার করতে হবে, সংস্কার কমিশন করতে হবে, এটা তারা জানতো বলে তারা সংস্কার কমিশন বলেছে, সংবিধান সংশোধন বলে নাই। ব্যাপারটা বুঝেছেন? তাহলে এখন এসে যখন ক্ষমতা তাদের হাতে, তখন আবার তারা যদি সেই শেখ হাসিনার ধাঁচে, শেখ হাসিনার কথার মতো সেই একই ধাঁচে ফিরে যায়, প্রশ্ন করতে হয় যে কাদের নির্দেশনায় করছে। আপনি দেখেন সাইবার সুরক্ষা আইন করেছে, ভালো কথা। সাইবার সুরক্ষা আইনে তো আমরা আশা করেছিলাম এখানে শেখ হাসিনার আচরণের মতো আমরা সেই আইন আবার পাবো না, কিন্তু আইন করে বলা হচ্ছে যে বিআরটিসি এবং এনটিএমসি এই ধরনের প্রতিষ্ঠান, যেগুলো সরকারি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে এখতিয়ার দেওয়া হয়েছে আপত্তিকর কন্টেন্ট ব্লক করার। এনটিএমসি কে প্রায় 95 কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে বিশেষ প্রযুক্তি কেনার জন্য, যেন সরকার বিরোধী কোনো বয়ান কেউ যদি দেয়, ধরেন আমি যে এখানে বসে এই ব্যাখ্যাটা দিচ্ছি, আপনি যদি এটা আপনি প্রচার করেন, আমি যদি আমার ফেসবুকে ছাড়ি, এটার রিচ ডাউন হয়ে যাবে, অটোমেটিক ডাউন হয়ে যাবে, এটা কিন্তু ছড়াতে দিবে না, কারণ এটা যে সরকার বিরোধী বক্তব্য। কিন্তু আমি তো এটা সরকার বিরোধী বক্তব্য বলছি না, আমি এটা জনগণের স্বার্থের পক্ষে বলছি। সরকারের যে সমালোচনা করছে, এটা কি সরকারকে সমালোচনা করছি? মানুষের পক্ষে যেন সরকার কাজ করতে পারে সেই জন্য বলছি, কিন্তু সেইটা যাতে, সেই কণ্ঠটা, সেই ভয়েসটা, সেই বয়ানটা যাতে কন্ট্রোল করা যায়, সেইটার এখতিয়ার দেওয়া হয়েছে বিআরটিসি, এনটিএমসি। আমরা বুঝতে পারছি আপনি অনেকগুলো পয়েন্ট কথা বলছেন, ছাত্রদের সমস্যার সমাধান করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে, ছাত্ররা রাস্তায় নেমে আসতে পারবে না, এটা তো তাদের সাংবিধানিক অধিকার, তারা রাইট টু অ্যাসেম্বলি, এটা সাংবিধানিক অধিকার। হ্যাঁ, আপনি যদি এটা বলতেন যে এই যে ছাত্রদের মানসিকভাবে আহত করা হয়েছে, তাদের পরীক্ষায় এত সেন্সিটিভ একটা পরীক্ষা
পদার্থ বিজ্ঞানের মতো একটা পরীক্ষা, সেই পরীক্ষায় প্রশ্ন ভুল, আপনার 2টা প্রশ্ন ভুল হলে তো বাকি পরীক্ষার প্রশ্ন কি দিব আমার মাথায়, আমি এই বয়সেও আমার মাথায় আসার কথা না। এই বাচ্চাদের অবস্থা কি হবে আপনি ভাবেন। এই পরীক্ষাটা তো আবার, এই পদার্থ বিজ্ঞান পরীক্ষাটা আবার নেওয়া উচিত। আপনি যেখানেই বলেন এই বাচ্চাদেরকে, আপনি ওই যে একজন রাজাকার ট্যাগ দিয়েছিল, আপনি বললেন ফার্মের মুরগি। আমি শিক্ষামন্ত্রীর বিপক্ষে না, উনি অত্যন্ত অভিজ্ঞ এবং ভালো, অন্য 10 জন দায়িত্বশীল ব্যক্তির চেয়ে উনি একজন ভালো মানুষ, এটা আমি ব্যক্তিগতভাবে উনাকে চিনি বলে বলতে পারছি। ছাত্রদের যে দাবি আপনি সেটা সেন্সিটিভলি হ্যান্ডেল করেন না। আপনি পুলিশ লাগিয়ে যদি ওদেরকে মারেন, আপনি যদি আওয়ামী লীগ যেমন যে ওবায়দুল কাদের গণঅভ্যুত্থানের সময় বলেছিল না যে এদেরকে কন্ট্রোল করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, আপনি যদি এই কোমলমতি শিশুদের কন্ট্রোল করার জন্য আপনি যদি ছাত্রদলকে নামিয়ে দেন, এরা তো আরো বেশি খেপে যাবে। স্পষ্ট করছি, বিরোধী দল কিন্তু এই ট্র্যাপে পা দেয় নাই। বিরোধী দল কিন্তু বলে নাই যে ছাত্ররা এই আন্দোলন বেগবান করুক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাক। আমরা বলেছি আপনারা জিনিসটা দয়া করে সেন্সিটিভলি হ্যান্ডেল করেন, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করেন, বাচ্চাদের যাতে এই পরীক্ষা পরিস্থিতি যাতে কন্ট্রোল করতে পারে, বন্যার মধ্যে যাতে পরীক্ষা দরকার হলে পিছিয়ে দেন, বা যেখানে বন্যা পরিস্থিতি নয় সেখানে পরীক্ষা কেন্দ্র পিছানোর একটা আলাপ হয়েছে। কেন আপনার এতগুলো অর্গানাইজেশন আছে, কোথায় বন্যা পরিস্থিতি হবে, আপনার কোলাবোরেশন নাই কেন?